নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথা নিয়ে আজ আমরা কথা বলবো, জানবো। মীরা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমরা যে ঘরে বসে রয়েছি, যেখানে বসে আমরা কথা বলবো, অনেক কিছু জানবো বা জানার চেষ্টা করব, বুদ্ধবাবু এই ঘরেই থাকতেন। এখানেই তার লেখাপড়া, কথাবার্তা এবং সৃষ্টি বা আলোচনার মধ্যে থাকতেন। এক বছরেও কিছুটা বেশি সময় হয়ে গেল বুদ্ধবাবু প্রয়াত হয়েছেন। এই মুহূর্তে স্মৃতিচারণা করতে বললে বা ভাবলে আপনার সব থেকে বেশি কি মনে পড়ে? সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হলো ওনার যে নতুন আরও ভাবনা চিন্তা, যেগুলো আপনার বই আকারে প্রকাশিত হওয়ার কথা, সেগুলো হলো না। আর ওনাকে খুব সবসময় হারাই। সবসময় মনে হয়, আপনার মনে হয় না যে এরকম মানুষটা এইভাবে নিঃশব্দে চলে গেলেন? নিশ্চয়ই আপনি জিজ্ঞেস করবেন যে আমার সময় কাটে কি করে এখন উনি ছাড়া, তাই তো? আমি এখন চেষ্টা করি যে ওনার এত বই, যে সেই বইগুলোকে কিভাবে ক্যাটালগিং করা যায়, কিভাবে সেগুলোকে ঠিক করে সাজিয়ে রাখা যায়, সেগুলো চেষ্টা করি যে সেগুলো যাতে আবার ছাপানো যায়। আপনি শুরুতেই বললেন যে অনেক ভাবনা, অনেক কথা। আত্মজীবনীর প্রসঙ্গে আসার আগে এই ভাবনার প্রসঙ্গে আসব। বুদ্ধবাবুর শিল্প ভাবনা, এটা নিয়ে বুদ্ধবাবু আলোচনা করতেন, কথা বলতেন? বুদ্ধবাবু, তাহলে তো একটু আগে যেতে হয়। বুদ্ধবাবু পার্টি এবং সরকার ছাড়া সংসারের সময় ওনার খুব কম ছিল। আর উনি কখনো পার্টির কথা, রাজনীতি বা আপনার শাসন ব্যবস্থা, সেখানে কখনো আলোচনা করতেন না বাড়িতে। আমিও জানতে চাইতাম না কখনো। অনেকগুলো ঘটনা বুদ্ধবাবুর আমলে, মুখ্যমন্ত্রিত্বের সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম এবং সিঙ্গুর। নন্দীগ্রামের ঘটনা বিচলিত করেছে সাধারণ মানুষকে। সেই বিচলিত হওয়ার মুহূর্ত বা কোনো কথা কি পরিবারের সঙ্গে, আপনার সঙ্গে শেয়ার করেছেন বা কোনো এক্সপ্রেশন বুঝতে পেরেছেন? উনি শেয়ার করেননি, কিন্তু আমি বুঝতে পেরেছি। এত বছর ওনার সঙ্গী হিসাবে ওনার তো কিছুটা উনি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানে মনে মনে বলুন, সেটা তো, কারণ আমার দায়িত্ব ছিল সংসারটা সামলানো, আর উনি সংসারের সময়টা খুব কম দিতে পারতেন, যার জন্য উনি আপনার পার্টি এবং রাজনীতি। শিল্প ভাবনার ক্ষেত্রে আপনি যেহেতু প্রথমেই উল্লেখ করেছেন যে সেরকমভাবে সরকার বা দলগত বিষয়ে আলোচনা করতেন না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প নিয়ে তার তো একটা ভাবনা ছিল, তিনি তো প্রয়োগ করতে চেয়েছিলেন। সেই কথা শেয়ার করা বা পরিণতিটা কি হবে বা হলো না কেন, কোনো আবেগ, কোনো কিছু বিষয়ে কথা না, কিন্তু যেটা উনি একবারই প্রকাশ করেছিলেন যে আমি এত চেষ্টা করলাম পশ্চিমবঙ্গ রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, পারলাম না। সেটা কিন্তু উনি কারোর ওপর দোষারোপ করেননি। এখানেই বুদ্ধদেব ভট্টাচার্য, যে আমি পারলাম না। এক বছরেরও বেশি সময় হয়ে গেল প্রয়াত হয়েছেন। আমরা যদি একেবারে 8ই আগস্ট 2024-এর পরিপ্রেক্ষিতে আসি, সেদিনকে গান স্যালুট দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। বিশেষ কোনো কারণ? আমার আপত্তি ছিল। আমার প্রথম কথা, এই ব্যাপারটাই আপত্তি ছিল। আপনি তো সাংবাদিক, গান স্যালুটের ইতিহাসটাও জানেন।
ওনার তো যেখান থেকে অ্যাসেম্বলিতে আনা হলো, অ্যাসেম্বলির থেকে ওনার আসল জায়গা যেটা পার্টি অফিস, সেখানে, তারপরে ডিওয়াইএফআইয়ের যেহেতু অতদিন সেক্রেটারি ছিলেন উনি যুবর, সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, পারা যায়নি ভিড়ের জন্য। গান স্যালুট ঠিক ওইভাবে, মানে ওনার ক্ষেত্রে আমি জানি না আপনারা সকলে কি বলবেন, গান স্যালুট দিয়ে ওনাকে মনে রাখার মতো আর শেষ বিদায়ের এই হিসাবে গান স্যালুট না, হয় না। ওনার সাথে গান স্যালুট মেশেই না। ওনার ভাবনা চিন্তা, ওনার জীবন, তার সাথে গান স্যালুট মেলে না। 2011 বিধানসভা নির্বাচন, রাজ্যে পরিবর্তন হলো, 34 বছরের বাম সরকার চলে গেল। ভোটের ফল ঘোষণায় দেখা গেল শুধু বাম সরকার তো চলে যাচ্ছেই, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও হেরে গেলেন। বাড়িতে কোনো কথা, কোনো বক্তব্য? উনি সবাই যখন, মানে উনি তো একলা হারেননি। আর আমার কাছে বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নয়। এখন সবাই হেরে গেল, উনি যদি জিততেন তাহলে আপনি বলুন সেটা কি ঠিক হতো? না। উনি কোনো মুখ্যমন্ত্রী হিসাবে আপনি বলছেন উনি হেরে যাওয়াটা, উনি দলগতভাবে যে হেরে যাওয়াটা, সেটা ওনার একটা আক্ষেপ নিশ্চয়ই ছিল। সবাই তো হেরে গেছে। নিজের জন্য, নিজের কথা উনি কোনোদিন এভাবে ভাবেননি। উনি কথা কোনোদিন কথা দিয়ে ব্যক্ত করেননি, ওনাকে বুঝে নিতে হতো। কারণ ওনার তো বারবার বলতেন পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে পারলাম না, যা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না, পরবর্তী প্রজন্মের কি হবে, এটা ওনার খুব আক্ষেপ ছিল। মানে সেই আক্ষেপেই কিছু শব্দ বন্ধই চলে আসতো না, বিস্তারিতভাবে কথাবার্তা হতো? বিস্তারিতভাবে কখনোই হয়নি, কখনোই হয়নি। উনি এমন মানুষ ছিলেন যে ঠিক ওইভাবে ওনার মনের ভাব কথার মাধ্যমে প্রকাশ করবেন, বিশেষত স্ত্রী সন্তানের কাছে না, কারোর কাছেই আমার মনে হয় না। উনি নিজেই কষ্ট পেতেন, নিজেই। তারই পরিণতি 2017 অসুস্থতা। এটা ওনাকে কুড়ে কুড়ে খেয়েছি, আমি প্রতিদিন বুঝতাম। কুড়ে কুড়ে খাওয়ার প্রসঙ্গেই যেটা বাস্তব এই মুহূর্তে, দল ক্ষয়িষ্ণু জায়গায় চলে আসছে। এই জায়গাটা কতটা যন্ত্রণা দিয়েছে, বা শরীরী ভাষায় বা মনের রিফ্লেকশনে, যেটা একমাত্র আপনি ছাড়া কারোর পক্ষে বোঝাই সম্ভবপর নয়, সেটা কতটা ফুটে উঠত? অনেক, একেবারে পুরোটা শেষ দিন পর্যন্ত। কারণ ওনার শরীরটা অসুস্থ ছিল বটে, কিন্তু মাথাটা ওনার একদম ঝরঝরে ছিল, খুব কষ্ট পেয়েছেন। শেষের দিকে উনি টিভিও খবরও শুনতেন না, কাগজও পড়ে ওনাকে শোনাতে হতো না, যা কিছু বই ওনার। একটু মানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যে আসার চেষ্টা করব। পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বেরোচ্ছেন বা ঢুকছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাচ্ছেন, তারপরে তার কাজ মুখ্যমন্ত্রী হিসেবে, পার্টির কাজ, সেগুলো সেরে তারপর যখন বুদ্ধদেব ভট্টাচার্য এই দরজা খুলে বাড়িতে আসতেন, এই বিছানায় বসা বা এই ঘরের বিভিন্ন চেয়ারে বসা, ডিফারেন্সটা কিরকমভাবে তৈরি হতো? মুখ্যমন্ত্রী হওয়ার পর কিচ্ছু না, যেরকম উনি ছিলেন আগে সেরকম, আলাদা করে কোনো, আপনি কি দেখে বুঝতে পারছেন এখানে যে আলাদা কিছুই না। মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনো আলাদা গঠনই হয়নি, যে গঠন ছিল সে গঠনই চলেছে যতদিন পর্যন্ত উনি ছিলেন। 2017 আগে পর্যন্ত চলমান ছিলেন,
2017 পর থেকে শোয়া। এই যে মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমি গড়িয়াহাট থেকে ট্রামে করে বাজার করে বাড়ি ফিরেছি। এবার যদি উল্টোটা দেখি, যখন মুখ্যমন্ত্রী আর থাকলেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন, তখনও তার জীবন, কথাবার্তা, হাবভাব, তার চলন একই রয়ে গেল। একদম এক। বললাম তো, মুখ্যমন্ত্রী হয়ে যদি বিশেষ কিছু না হয়, তা চলে যাওয়ার পর তো আর সে ভাবনাটা থাকে না। উনি তো সিগারেট প্রচুর খেতেন, আপনি বাধা দিতেন? প্রথম আমার বিয়ের পর আমার একটু একটু মনে হয়েছে, পরের দিকে অসুস্থ হওয়ার পরও একটু বলতাম। উনি বাধাটা না কারোর শুনতেন না। আর আমি ওনাকে বলতাম এত সিগারেট, মানে আস্তে করে হয়তো বলতাম এত সিগারেট না খেলেই পারো। মানে উনি সেটা, মানে সেটা বলতেও আমার একটা দ্বিধাগ্রস্ত আমি হতাম, কারণ ওনার এত বেশি মানে ব্যক্তিত্ব। শোনেন, উনি দুবার এতে পর হসপিটাল থেকে ফেরার পরও খেয়েছেন। কোন ডাক্তারবাবুরা ওনাকে বললেন, আপনি যদি সিগারেট বন্ধ না করেন তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না, আবার আপনাকে হাসপাতাল ওনার একটা ভয়ঙ্করের জায়গা ছিল। কারণ ওনার এই ঘরটা ওনার কাছে অনেক প্রিয়। হাসপাতালের ওই এর থেকে ওনার জন্য অন্যের অসুবিধে হচ্ছে, এটা উনি কিছুতেই চাইতেন না। আপনি তো বুঝতে পারছেন ওনার হসপিটালে থাকা মানে কি। সংস্কৃতিবান মুখ্যমন্ত্রী বা সংস্কৃতি প্রেমী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু রাইটার্স থেকে বেরোবেন, নন্দনে যাবেন, পার্টির কাজ করবেন, এটা খুব স্বাভাবিক। নন্দনে উনি যাবেনই, এটা হয়ে গিয়েছিল একটা কোথাও না কোথাও একটা সমার্থক শব্দ। এই ভাবনা বা এই চিন্তার রিফ্লেকশনটা হয়তো নন্দনে বা অন্যান্য সাংস্কৃতিক জায়গায় গিয়ে আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেত, বা উনি মিশতে ভালোবাসতেন। এই নিয়ে কথাবার্তা, এই নিয়ে আলোচনা বা আপনার ফিলিংস? নন্দন নিয়ে ঠিক এইভাবে কথা, নন্দনটা মানে ওনার দ্বিতীয় সন্তান ছিল, মানে সেইভাবে উনি চেয়েছিলেন নন্দটা সেভাবে তৈরি হোক। এবং আর যেটার জন্য উনি রোজ যেতেন সেটা হলো ফিল্ম ফেস্টিভ্যালে যে ছবিগুলো দেখানো হবে পরবর্তী ফিল্ম ফেস্টিভ্যালে, সেই ফিল্ম ফেস্টিভ্যালের ছবিগুলো উনি নিজে দেখতেন। একদিনে তো সম্ভব না, 2-3 দিন ধরে দেখতেন। দেখে 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 উনি সেগুলো সিলেক্ট করতেন। এটাও ওনার একটা ব্যাপার ছিল। একটা তো সংস্কৃতিতে আদান প্রদানের যে ব্যাপার আপনি বললেন সেটা তো ছিলই, আর দ্বিতীয়ত এটাও ছিল। সংস্কৃতি নিয়ে চর্চা শুধুমাত্র নন্দন নয়, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে, প্রবাদ প্রতিম মানুষদের সঙ্গে উনি কথা বলতেন, ওনার সঙ্গে কথা বলতেও ভালোবাসতেন। এই ঘরে কারা কারা এসছেন যা আপনার মনে পড়ছে শুধুমাত্র কালচারাল বিষয় নিয়ে কথা বলার জন্য, লেখা নিয়ে, সিনেমা নিয়ে গল্প করার জন্য? যদি বলেন, আমার বিয়ের পর প্রথম আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়কে। বুদ্ধদেব বাবু এসেছেন, গুহ। উনি আসলে বাড়িটা এরকম এসেছেন, আমি খুব একটা আপনাকে বড় লিস্ট ধরাতে পারবো না, নামের তালিকা দিতে পারবো না। না, মৃণাল সেন এখানে আসেননি। আচ্ছা, সত্যজিৎ বাবুও না। কিন্তু সত্যজিৎ বাবু, মৃণাল সেনের সাথে ওনার সম্পর্কটা আপনি জানেন। ওনার একটা নীতি ছিল যে অফিস, মানে সরকারি বিষয়ে কিছু কথা হলে রাইটার্স, আর পার্টির কথা হলে পার্টির অফিসে পার্টি বিষয়ে কিছু কথা হলে। কারণ বাড়িতে উনি সবাইকে লাউ করতেন না, আর এইসব ধরনের লোক হলে সবাই নন্দনে যেতেন। কারণ বাড়িটা তো
এত দেরি করে উনি ফিরতেন, তারপরেই ওনার এই লেখাপড়ার কাজ আরম্ভ হয়ে যেত। আর বাড়িটা আমাদের এত ছোট এবং এইটুকু জায়গার মধ্যে, সেটা ওনার একটা মানে ছিল যে বাড়িটা যখন তখন ওনার একেবারে নিজের ব্যাপার, বাড়িটাই উনি নিজের মতো থাকবেন, তখন কোনো শব্দ কোলাহল এবং লোক যাওয়া আসা, এটা একটা ওনার নীতি ছিল। যেহেতু বাড়ির প্রসঙ্গ চলে এলো, আমি আসতাম বাড়ির প্রসঙ্গে। ঠিক সেই জায়গায় পাম অ্যাভিনিউয়ের এই ফ্ল্যাট ছেড়ে আর কোথাও গেলেন না, ভাবলেন না কেন? আপনি বলুন আমাকে, কেন ভাববেন? কেন ওনার প্রিয় ছিল এটা? কেন ভাববেন? উনি কোন দিক দিয়ে ভাববেন? আপনি বলতে পারেন যে মুখ্যমন্ত্রী হিসাব যখন মুখ্যমন্ত্রী হলেন, তার আগেও তো উনি অনেকগুলো এতে ছিলেন, পদে ছিলেন। উনি তো জনভোটে নির্বাচিত হয়েছেন, সুতরাং ওনার বিলাসবহুল ফ্ল্যাটের কোনো দরকার নেই। আমার মনে হচ্ছে জ্যোতিবাবু এখানে এসে অনেকবার ওনাকে বুঝিয়েছেন যে আমি তোমাকে কোনো বিলাসবহুল জায়গায় যেতে বলছি না, কিন্তু সাধারণ জায়গায়। পার্টিরও সবাই, বিমানদা সবাই বলছে, কিন্তু উনি রাজি নয়। ব্যক্তি মীরা ভট্টাচার্যের কাছে আজও কতটা এফেক্ট ফেলে বা রয়েছে, যখন পার্টির কোনো কর্মসূচি হয়, ব্রিগেড বা নানান বিষয়, বুদ্ধবাবুর ছবি বা পোস্টার সামনে আসে, আজও তাকে নিয়ে আলোচনা বারবার করে সামনে চলে আসে, কেমন লাগে? যদি বলেন আমাকে, আমি এত মর্মাহত হয়ে বলতে পারবো না, কারণ ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য এখনো মানুষের কাছে, আপনি জানেন না, মানে হয়তো আমি ব্যাংকে গেলাম কি গড়িয়াহাট গেলাম কোনো কাজে, কত মানুষ যে আমাকে, মানে এখন যেহেতু 2011-র পর অনেকটা মুখ চেনা হয়ে গেছি আমি, সবাই এক কথা যে আমরা কি হারিয়েছি, কি হারিয়েছি। শুধু আপনি একলা নন, আপনার সন্তান আর আপনি নন, আমরাও হারিয়েছি এমন মানুষকে। আপনি কথা প্রসঙ্গেই বলছিলেন, আমরা এক কামরার ফ্ল্যাটের কথা বারবার করে বলছিলাম, পাম অ্যাভিনিউয়ের বিলাসবহুল জীবনযাপন। এই মুহূর্তে যদি আমরা দেখি ভারতীয় রাজনীতির কনটেক্সটে, বিলাসবহুল জীবনযাপন অনেক রাজনীতিবিদকেই আমরা পালন করতে দেখেছি। সেই জায়গায় বুদ্ধবাবু তার এই স্বাভাবিক সাধারণ জীবনযাপন কি করে মেনটেন করতে পারলেন, বা আপনিও এটার মধ্যে অভ্যস্ত হয়ে ছিলেন, থাকলেন, রয়ে গেলেন কি করে? আপনি যে কথাগুলো বললেন, একটা বাক্যের মধ্যে আপনার এর উত্তরটা রয়ে গেছে, স্বাভাবিক সাধারণ জীবন। অন্য আমি কোনো রাজনীতিবিদ কে কি কার কিচ্ছু আমি মানে আমার, কিন্তু এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত রাজনীতিকদের। আমি ওনার সাথে কোনোদিন কখনো উড়ান যাত্রা করিনি। বেড়াতে যেতেন আপনারা, ঘুরতে যেতেন? খুব খুব কম, দীঘা আর নর্থ বেঙ্গলের বাইরে নয়। ওনার বেড়াতে যাওয়ার মতো সময় বা কখন ছিল? আপনি কখনো কিছু বলতেন না, কখনোই না। আমি তো ওনাকে জেনে এসেছি না। এই মানে ভয় লাগতো যে দেখতাম হয়তো উনি সারা রাত লিখে যাচ্ছেন। অত রাতে শুতেন বলে সকাল 8টায় উঠতেন, জাস্ট উঠে চাটা খেতেন, খেয়ে খবরের কাগজগুলো জাস্ট উল্টে পাল্টে দেখতেন, বাথরুমে যেতেন, ব্রাশ করতেন, শেভ করতে, কিন্তু ক্লিন শেভিং ছিল, করে তারপর এসে জলখাবার খেয়ে ওই আমাদের পাড়ার লোকরা বলতো ওনাকে দেখে আমরা ঘড়ি মেলাই, জাস্ট 9টার বাজতে একও হবে না। ওনার 2024-এর 8ই আগস্ট ওনার যে সারথি ছিল ওসমান, ও দাঁড়িয়ে বলেছে ওখানে যে উনি কখনো যা সময় বলেছেন তার 1 মিনিটও না। মীরা ভট্টাচার্য কি করে সাহায্য করেছেন বা
সামলেছেন যাতে বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রশাসনিক বা দলীয় কাজ করতে পারেন। চেষ্টা করেছি, কতটা সামলিয়েছি আপনারাই বলবেন। তবে আমি কখনো ওনাকে সাংসারিক কোনো কাজের ব্যাপারে আমি জড়িত করতে চাইনি, হতে দিইও নি, সবটাই আমার ওপর। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা চেষ্টা করলাম বুদ্ধবাবুর জীবন সম্পর্কে আপনি যা দেখেছেন, আজও আপনার মনের মধ্যে যেগুলো খুব বেশি পরিমাণে ছাপ ফেলে রেখে দিয়েছে সেগুলো জানার। হয়তো আরও অনেক কিছু বাকি থেকে গেল, আবার হয়তো নিশ্চয়ই কোনো না কোনো দিন কথা হবে, আরও অনেক কিছু জানার চেষ্টা করব। ভালো থাকবেন। নমস্কার, আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ।